৩,৫০০ কোটি টাকায় ৬টি মাদার ভেসেল কিনতে যাচ্ছে বিএসসি। নিজস্ব অর্থায়নে কেনা হবে 2টি, বাকি 4টি G2G চুক্তিতে। বছরে অন্তত ৮০০ কোটি টাকা লাভের আশা। ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে ফেনীতে কাজ শুরু। সীমান্তে বিজিবির সহায়তায় চলছে নির্মাণযজ্ঞ। বিরোধ এড়িয়ে কাজ করার চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড। এবং কক্সবাজার সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্যের ছড়াছড়ি, ময়লার স্তূপ। অপরিকল্পিত ব্যবস্থাপনায় দূষিত হচ্ছে পরিবেশ। পর্যটক হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা। ভোরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। গণতন্ত্র ফেরাতে ন্যূনতম সংস্কার করে চলতি বছরই নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি ও 12 দলীয় জোট। এজন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানিয়েছেন নেতারা। শুক্রবার সন্ধ্যায় গুলশানে 12 দলীয় জোট ও 2টি ইসলামী দলের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। জানান, দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এরই অংশ হিসেবে শুক্রবার গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে 3টি দলের সঙ্গে আলোচনায় বসে দলটি। 12 দলীয় জোট জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত ইসলামের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে যুগপৎ আন্দোলনের নেতারা বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে একসঙ্গে থাকবে দলগুলো। গণতন্ত্র ফেরাতে ন্যূনতম সময়ে প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরেই নির্বাচন দাবি বিএনপি ও 12 দলীয় জোটের। অন্তর্বর্তী সরকারকে দ্রুত লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানান তারা। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশে জনগণের ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই এই নির্বাচনটা হবে। আমরা মনে করি না আর কি যে সেটা করে নির্বাচন করতে খুব বেশি সময় লাগার কথা না। আশা করি অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবার জন্য লেভেল প্লেইং ফিল্ড, সব দলের জন্য সমান সুযোগ এতটা নিশ্চিত করবার জন্য যতটুকু সংস্কার দরকার এতটুকু সংস্কার দ্রুত শেষ করে জাতির বহুল প্রত্যাশিত নির্বাচনের পথে নিয়ে যাবে দেশকে। এদিন নোয়াখালীতে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে গণঅভ্যুত্থানও ব্যর্থ হবে। যারা দ্রুত নির্বাচন চায় না তারা গণতন্ত্র প্রতিষ্ঠা ও জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে। আবার উত্তর হবে, দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে, হবে সেইটা ষড়যন্ত্রের জয় হবে, জাতির পরে জয় হবে। সুতরাং অনুরোধ, অনধিকার নির্বাচনের তারিখ ঘোষণা করুন। দেশকে মৌলবাদী রাষ্ট্র আখ্যা দিতে বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আরও উন্নতি হয়েছে। স্বাস্থ্য পরীক্ষায় সব রিপোর্ট ইতিবাচক বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ। হাসপাতাল থেকে উত্তর লন্ডনের কিংস্টনে ছেলে তারেক রহমানের বাসায় যান বেগম জিয়া। বর্তমানে সেখানেই 2জন ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তরুণদের রাজনীতির স্বপ্ন সহ্য হচ্ছে না অনেকের, এমন মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটি বলছে, বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ দেবে না দেশের জনগণ। রাজধানীর শান্তিনগরে মতবিনিময় সভায় নেতারা বলেন, ফেব্রুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে আন্দোলনে নামবেন তারা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় গণ অধিকার পরিষদ নেতারা বলেন, শহীদ পরিবারের পাশে না দাঁড়িয়ে ছাত্র উপদেষ্টাদের মনোযোগ এখন নতুন রাজনৈতিক দল গঠনে। শুক্রবার রাজধানীর জুরাইনে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও জনসভার আয়োজন করে গণ অধিকার পরিষদ।
এ সময় দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, শহীদ পরিবারের পাশে না দাঁড়িয়ে ছাত্র উপদেষ্টাদের মনোযোগ এখন নতুন রাজনৈতিক দল গঠনে। সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জুলাই অভ্যুত্থানের সুফল যেন কেউ একা কুক্ষিগত করতে না পারে সেদিকে সবার নজর রাখতে হবে। তোমরা বিশাল বিশাল হাটাম দেখাও, নতুন নতুন দল গঠন করবা, এই আহত ভাইদের এবং শহীদ পরিবারের খোঁজ কেন তোমরা নাওনি? এই জুলাই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের স্বীকৃতি দানের উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানাই। এই জুলাই গণ অভ্যুত্থানকে যেন কেউ কুক্ষিগত করতে না পারে সেজন্য আমরা সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানাই। এদিকে রাজধানীর শান্তিনগরে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এখন দেশ পরিচালনায় দেখতে চায় জনগণ দাবি করে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের অভিযোগ, নতুন রাজনীতির স্বপ্ন সহ্য হচ্ছে না অনেকের। তারা আন্দোলনে এসেছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে, তাদের মধ্যে থেকে যারা বেঁচে আছে তারা কেন নতুন করে রাজনীতির স্বপ্ন দেখবে? এটা অনেকের সহ্য হচ্ছে না, পছন্দ হচ্ছে না। কিন্তু আমরা স্পষ্ট করে বলি, এই বাংলাদেশের সামনের দিনে আর কোনো ফেসিবাদ যাতে না আসে, বাংলাদেশের মানুষ যেন মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে, এমন এক রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে এদেশের তরুণ সমাজ এগিয়ে এসেছে। দেশের মানুষের নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকার রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে তরুণ সমাজকে নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জাতীয় নাগরিক কমিটির। এই দেশের রাষ্ট্র ব্যবস্থায় আমান নবী, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলে জামাত ইসলামীর নেতাকর্মীদের উপর জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করবে তার দল। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে এক স্মরণ সভায় অংশ নিয়ে তিনি কথা বলেন। এদিকে ফ্যাসিস্ট সরকারের সময়ে গুম, হত্যা ও গণহত্যার বিচার দাবিতে গণমিছিল করেছে ছাত্র শিবির। আপনাদেরকে এখানে বসানো হয়েছে এ ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য। আমরা দেখেছি এখনো পর্যন্ত যারা আহত, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের চিকিৎসা সেবা এখনো নিশ্চিত করা হয় নাই। ছাত্র জনতার কোনো ঐক্যের ফাটল ধরানো যাবে না। যারাই আমাদের ঐক্যের ফাটল ধরানো ষড়যন্ত্র করবে তাদেরকে রুখে দিতে হবে। এদিকে শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামের মহিলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাফেজা আসমা খাতুনের স্মরণ সভায় অংশ নেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ফ্যাসিবাদী শাসনের সময় বিভিন্ন জুলুম নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আর কখনো যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামাতের আমির। জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না, সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি, একই পথে আর যেন কেউ পা না বাড়াই। হটকারিতা, ফেসিজম কারোর জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে সংস্কারের বিকল্প নেই বলেও মনে করেন জামাত শিবির নেতারা। আন্তরিক ছিলেন, নিষ্ঠাবান ছিলেন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আল্লাহর শ্রেষ্ঠত্বের ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাক্তির বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনে জুমার নামাজে ঢল নামে মুসল্লির। মূল ময়দান ছাপিয়ে সড়ক অলিগলিতেও নামাজ আদায় করেন তারা। দোয়া করেন দেশ ও জাতির মঙ্গলের জন্য। খিত্তায় খিত্তায় তালিমি বয়ান আর জিকির আসকারে মশগুল মুসল্লিরা। তোহা খান তামিমের রিপোর্ট। শুক্রবার মাগরিবের নামাজের পর স্বল্প আলোর মধ্যেই বয়ানের মুগ্ধতা ছড়িয়ে পড়ে পুরো ইজতেমা ময়দানে। মাওলানা আহমদ লাটির বক্তৃতার মাধ্যমে কার্যক্রম শুরু হয় সন্ধ্যার। এছাড়া খিত্তায় খিত্তায় চলে দ্বীনি আলোচনা। দিনভর কোরআন এবং হাদিস থেকে নানা নসিহতমূলক বক্তব্য শুনে নিজেকে কল্যাণের পথে পরিচালিত করার দীক্ষা নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দিনের এ মেহনত আল্লাহর নৈকট্য লাভের আশায়। পাপ মুক্ত করবার লেগে আসি, বয়ান শিখি, নমাজ শিখি, কায়দা কানুন জানি। পৃথিবীর আনাচে কানাচে এই দাওয়াতের কাজ পৌঁছাচ্ছে শুধু ইজতেমার কারণে। এই দাওয়াতের কাজ যতদিন থাকবে ততদিন এই দিন ঠিক থাকবে। এর আগে জুমার নামাজে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয় টঙ্গীর তুরাক্তির। সিজদাবনত অবস্থায় বান্দা নিজেকে সঁপে দিয়ে আত্মসমর্পণ করেন মহান রবের কাছে। 160 একরের মূল ময়দান ছাড়াও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। দেশ ও জাতির মঙ্গল কামনায় হাত তোলেন আল্লাহর দরবারে।
৫৮তম বিশ্ব ইজতেমার জুমার নামাজে অংশ নেন লাখো মানুষ। দেশের সবচেয়ে বড় এ জামাতে অংশ নিতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করেন মুসল্লিরা। আমাদের যে হেদায়েতের ক্ষুধা, এই ক্ষুধাকে যেন আমরা ভক্ষণ করতে পারি। আমাদেরকে সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দেন এবং জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ যেন কবুল করিয়ে নেয়। বিশ্ব ইজতেমাকে জুড়িয়া করি সমস্ত বিশ্বের মুসলমানদের হেদায়েতের ফসলা আল্লাহ তাআলা যেন করিয়া দেয়। ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মানুষ। লাখো মানুষের গণজামায়াতে ধর্মপ্রাণরা বলছেন, জুমার নামাজের কাতারের মতো বৈষম্যহীন আর ঐক্যের সমাজ প্রতিষ্ঠা করতে কাজ করবেন তারা। 2 ধাপের টানা 6 দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে আগামী 5 ফেব্রুয়ারি। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম, সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ফজরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা এবং নামাজের পরপরই যে আম বয়ান, সেই আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার আজকের দিনের যে কার্যক্রম, সেই কার্যক্রম। আমি একটু দেখাতে চাই যে আমার পেছনে ঠিক একেবারে বেশ অন্ধকারাচ্ছন্ন রয়েছে, পাশাপাশি কুয়াশাও রয়েছে, আবহাওয়ার মধ্যে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, এবং এর মধ্যেই কিন্তু এই শীতের মধ্যেই কিন্তু যারা মুসল্লি রয়েছেন, যারা এখানে নামাজ আদায় করেছেন কিছুক্ষণ আগে, তারা আনাগোনা করছেন এবং যে বয়ান, সেই বয়ান তারা শুনছেন। আপনি জানেন যে গতকালকে আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও গত পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই ইজতেমার যে কার্যক্রম সেটি শুরু হয়ে যায় এবং গতকাল সারা দিনই আমরা দেখেছি যে নানা ধরনের যে কার্যক্রম, সেই কার্যক্রম চলেছে থেমে থেমে, এবং আজকেও কিন্তু এর ব্যতিক্রম নয়। আজকেও বা ফজরের পরে, এই যে ফজরের নামাজের পরেই শুরু হয়েছে আম বয়ান। এখানে মাওলানা খোরশেদ সাহেব, তিনি পাকিস্তানের একজন শীর্ষ মুরব্বী, তিনি তার যে বয়ান, সেই বয়ানের মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে আজকের দিনের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। এরপরে এই যে দিনই আলোচনা বা বক্তব্য চলবে মাওলানা খোরশেদ সাহেবের, তিনি বক্তব্য প্রদান করবেন প্রায় 9টা থেকে 9:30 পর্যন্ত। এরপরে সকালে নাস্তার যে বিরতি সেটি হবে। এরপরে নাস্তা গ্রহণ করে তারপরে মুসল্লিরা তাদের যে বিভিন্ন ধরনের তাদের যে আলোচনা, দিনই আলোচনা, সে দিনে আলোচনা করবেন, তবে সেটি কেন্দ্রীয়ভাবে অর্থাৎ মূল মঞ্চ রয়েছে, সেই মঞ্চ থেকে এটি অনুষ্ঠিত হবে না। সেটি আসলে যে সমস্ত খিত্তাগুলো রয়েছে তাদের জিম্মাদারির অধীনে, সেই খিত্তাগুলো থেকে ছোট দলে ভাগ হয়ে খিত্তায় খিত্তায় আলোচনা চলবে। এরপরে সেই খিত্তায় 2 ধরনের আলোচনা এখানে হবে। সেটি হচ্ছে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব, তিনি এই আলোচনায় অংশ নেবেন। পাশাপাশি তিনি হচ্ছে তালেবুল ইলম, যারা মাদ্রাসার ছাত্র রয়েছেন, তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন মাওলানা আকবর শরীফ সাহেব, তিনি ভারতের একজন শীর্ষ মুরব্বী। এরপরে বাদ জোহর ইসমাইল গোদরা সাহেব, তিনি ভারতের একজন শীর্ষ মুরব্বী, মাওলানা ইসমাইল গোদরা, তিনি বাদ জোহর বক্তব্য প্রদান করবেন। এরপরে বাদ আসর মাওলানা জুবায়ের সাহেব, তিনি বক্তব্য প্রদান করবেন। এবং প্রতি বছরই আমরা দেখে থাকি যে বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। এবারও কিন্তু এর ব্যতিক্রম নয়, এবারও কিন্তু যৌতুকবিহীন বিয়ে হবে এবং সেটি আজকে বিকালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, অর্থাৎ মাওলানা জুবায়ের সাহেব যেটি পরিচালনা করবেন, এবং বাদ আসর এই যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। তো সব মিলিয়ে বলা যায় সারা দিনের যে কার্যক্রম ইজতেমায়, সেই থেমে থেমে যে কার্যক্রম, সেই কার্যক্রম চলবে। এবং এই যে মাওলানা ইসমাইল গোদরা সহ আহমদ লাট সাহেব সহ বিভিন্ন ধরনের যে শীর্ষ মুরব্বীরা রয়েছেন, সেই শীর্ষ মুরব্বীরা দিক নির্দেশনামূলক যে বক্তব্য, সেই দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। তার একটি বিষয় বারবার করে বলার চেষ্টা করছেন, এই যে ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার যে ক্ষণস্থায়ী জীবন, সেই ক্ষণস্থায়ী জীবন কিন্তু আসলে যে কোনো মুহূর্তে মানুষের জীবন প্রদীপ নিভে যেতে পারে। এর জন্য স্থায়ী যে জীবন, পরকালীন জীবন, সেই জীবনের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়ার কথা বারবার করে তারা বলছেন যে এই ক্ষণস্থায়ী জীবনে যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে এবং এই মৃত্যুর জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কথাই কিন্তু তারা বারবার নিতে বলছেন। তো সব মিলিয়ে বলা যায় আজকে শনিবার দিনের কার্যক্রম শুরু হয়েছে বাদ ফজরের পরে এবং চলবে আসলে এটি বিরতিহীনভাবে। তো এই ছিল টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ থেকে আমার হাতে সবশেষ। গত বছর আগস্টের বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত বাঁধের একাংশের সংস্কার কাজ শুরু হয়েছে। কালিকাপুর সীমান্তে আন্তর্জাতিক আইন মেনে আগের স্থান থেকে বাংলাদেশের
অভ্যন্তরে কিছুটা সরিয়ে নতুন বাঁধ নির্মাণ হচ্ছে, তবে বিএসএফ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে সঠিক সময়ে সংস্কার কাজ শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মীর হোসেন রাসেলের ছবিতে আতিয়া সজলের রিপোর্ট। 2024 সালের আগস্টের ভয়াবহ বন্যায় প্লাবিত হয় ফেনী। ওই সময় পরশুরাম উপজেলার কালিকাপুর সীমান্তের শূন্যরেখায় বল্লামুখার বাঁধের ভারতীয় অংশ কেটে দেয় বিএসএফ। এতে পানিবন্দী হয়ে পড়ে ফেনী ও পার্শ্ববর্তী জেলার কয়েকটি উপজেলার লাখো মানুষ। 5 মাস পর বাংলাদেশ অংশের ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার শুরু করে পানি উন্নয়ন বোর্ড। আন্তর্জাতিক সীমান্তের আইন অনুযায়ী শূন্যরেখা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আগের স্থান থেকে বাংলাদেশের অভ্যন্তরে কিছুটা সরিয়ে নিয়ে নতুন বাঁধ নির্মাণ করা হচ্ছে। তবে এলাকাবাসী অভিযোগ করেন চলতি সপ্তাহে কাজে বাধা দেয় বিএসএফ, যদিও তাৎক্ষণিক বিজিবির হস্তক্ষেপে কাজ চলমান রয়েছে। যখন কাজ চালু করছি তখন বিএসএফ আসছে, পতাকা নিয়ে আসছিল। 3 দিন কাজ বন্ধ রাখার জন্য বলছি, বিজিবি আসি বলছে যে কাম চলবে, কাম বাধা নাই। বিজেপি বলছে তো আপনারা বন্ধ রাখেন না, খুব দ্রুতভাবে কাজ চালাই যান। তারা আমাদেরকে হামকি দুমকি দিচ্ছে, অস্ত্রের ভয় দেখাচ্ছে, আমাদেরকে প্রতিনিয়ত আমাদের বল্লামুখা বেড়িবাঁধের কাজে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমাদের একটাই দাবি থাকবে, সেটা হচ্ছে যে এখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ। পানি উন্নয়ন বোর্ড বলছে সঠিক সময়ে সংস্কার কাজ শেষ হবে, আর আন্তর্জাতিকভাবে কোনো বিরোধ যেন না হয় সেজন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে চিঠি দেওয়া হয়েছে। বল্লারমুখের বিদ্যমান যে বাঁধ আছে সেটা কিছুটা নোম্যান্স ল্যান্ডের মধ্যে আছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ বিষয়ে আগাম ব্যবস্থা হিসাবে বিজিবি 4 ব্যাটালিয়ন, এছাড়াও কুমিল্লা সেক্টর এবং যৌথ নদী কমিশনের মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগের জন্য পত্রালাপ শুরু করছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত বছরের আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার করতে ব্যয় হবে 20 কোটি 68 লাখ টাকা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। নলকূপ বিকল হয় কুমিল্লা সিটি কর্পোরেশনের 12টি পাম্প স্টেশন বন্ধ। এলাকাবাসীর অভিযোগ, বিল দিয়েও মিলছে না পানি। কোনো কোনো এলাকায় আবার সরবরাহ করা হচ্ছে দূষিত পানি। এতে ক্ষুব্ধ নগরবাসী। শীঘ্রই বিকল নলকূপ মেরামত ও বিকল্প উৎস থেকে পানি সরবরাহের আশ্বাস সংশ্লিষ্টদের। বাহার রায়হানের পাঠানো তথ্য, ছবির রিপোর্ট। কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরীপাড়া পাম্প স্টেশন গত 6 মাস ধরে বিকল হয়ে পড়ে আছে পানি উত্তোলনের গভীর নলকূপ, অথচ মাসিক 200 টাকা বিল পরিশোধ করছেন সেখানকার গ্রাহকরা। ভূগর্ভস্থ পানির উপর সম্পূর্ণ নির্ভরশীল কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, অথচ নগরীর 32টি পাম্প স্টেশনের মধ্যে নলকূপ বিকল হওয়ায় বর্তমানে বন্ধ 12টি স্টেশন। এলাকাবাসী বলছে বিল দিলেও মিলছে না পানি। কোনো কোনো এলাকায় আবার সরবরাহ করা হচ্ছে নোংরা পানি। এতে ক্ষুব্ধ নগরবাসী। জনগণ পানি পাচ্ছে না, ঠিক মতো গোসল করতে পারছে না। 1টার দিকে দেয়, তারপরে 2টার দিকে বন্ধ করে দেয়। কালা পানি এমনই আসবে, কয়েকদিন ঠিক হয়ে যাবে, এগুলি বলে। শিগগিরই বিকল নলকূপ মেরামত ও বিকল্প উৎস থেকে পানি সরবরাহের আশ্বাস সংশ্লিষ্ট বিভাগগুলোর। তাড়াতাড়ি আমরা টিউবওয়েলগুলো মেরামত করে ফেলবো এবং আগামী সপ্তাহের মধ্যেই আপনি একটা রেজাল্ট পাবেন। আপনারা বর্তমান যে এক্সিস্টিং পাইপলাইন সিস্টেম আছে, পানি সরবরাহ ব্যবস্থা আছে, সেটাতে বহাল রেখে এটার ক্যাপাসিটি কিভাবে বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কুমিল্লা সিটি কর্পোরেশনে দৈনিক পানির চাহিদা 2 কোটি লিটার। আবাসিক, প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিক মিলিয়ে 3299টি গ্রাহক রয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল লিটার প্রতি 1 টাকা করে। মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। শুক্রবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সংশোধিত মূল্যহার অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের লিটার প্রতি দাম গুনতে হবে 105 টাকা করে, আর অকটেন 126 টাকা ও পেট্রোলের লিটার প্রতি দাম 122 টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে প্রতি মাসের শুরুতেই ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে। সে ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসের জন্য দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে শুক্রবার রাতে প্রজ্ঞাপন জারি করা হয়। দীর্ঘ 5 বছর পর 3500 কোটি টাকায় 6টি মাদার ভেসেল কিনতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। 850 কোটি টাকায় নিজস্ব অর্থায়নে 2টি বাল্ক ক্যারিয়ার কিনতে নীতিগত অনুমোদন পেয়েছে সংস্থাটি। আর G2G চুক্তির আওতায় চীন থেকে কেনা হবে বাকি 4টি জাহাজ। এতে বছরে লাভ হবে অন্তত 800 কোটি টাকা। সাখর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। সর্বশেষ 2019 সালে MV
বাংলার অগ্রগতি, বাংলার অগ্রযাত্রা এবং বাংলার অগ্রদূত নামে 3টি ওয়েল ট্যাঙ্কারকে নিজেদের বহরে যুক্ত করতে পেরেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এর আগে 2018 সালে বহরে যুক্ত হয়েছিল বাংলার জয়যাত্রা এবং বাংলার অর্জন নামে 2টি বাল্ক ক্যারিয়ার। এরপর আর কোনো জাহাজ বহরে যুক্ত হয়নি। অবশ্য 1988 সালে যুক্ত হওয়া বাংলার সৌরভ ও বাংলার জ্যোতি আগুন দুর্ঘটনার কবলে পড়ায় সম্প্রতি বহর থেকে বাদ পড়ে গেছে। স্বাধীনতার পর 38টি জাহাজের বিশাল বহর নিয়ে যাত্রা শুরু হয়েছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের, কিন্তু কমতে কমতে এখন চলাচল উপযোগী জাহাজের সংখ্যা মাত্র 5টি। তবে এই বহরে নতুন 6টি জাহাজ যুক্ত হলে বাংলাদেশের সমুদ্র পরিবহন বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা হবে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। পরিকল্পনা অনুযায়ী একেবারে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে 800 থেকে 850 কোটি টাকায় কেনা হবে 2টি বাল্ক ক্যারিয়ার। প্রতিটি 55 থেকে 66 হাজার মেট্রিক টন পণ্য বহন সক্ষমতার এসব বাল্ক ক্যারিয়ার কিনতে ইতিমধ্যে বোর্ড অনুমোদনও দিয়েছে। পরিকল্পনা কমিশন হয়ে একনেকে পাশ হলো শুরু হবে এই 2টি বাল্ক ক্যারিয়ার কেনার চূড়ান্ত প্রক্রিয়া। টেন্ডারের প্রসেসের অংশ হিসাবে ফাইনাল অনুমোদন আমরা ক্যাবিনেট কমিটি ফর গভর্নমেন্ট পারচেসের মাধ্যমে ফাইনাল অনুমোদন পেলে আমরা আশা করছি আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আমাদের বহরে 2টি 55,000 থেকে 66,000 সম্পন্ন ডেডওয়েট টনেজ সম্পন্ন 2টি বাল্ক ক্যারিয়ার আমাদের বহরে সংযুক্ত হবে। এদিকে G2G চুক্তির আওতায় চীন থেকে আরও 4টি মাদার ভেসেল কিনতে যাচ্ছে বিএসসি। এজন্য বাজেট ধরা হয়েছে প্রায় 2,600 কোটি টাকা। এর মধ্যে 1,17,000 মেট্রিক টন জ্বালানি তেল বহন সক্ষমতার 2টি মাদার ট্যাঙ্কার, আর বাকি 2টি হলো 81,500 মেট্রিক টন ধারণ ক্ষমতার বাল্ক ক্যারিয়ার। এই মুহূর্তে শিপিং ব্যবসা অত্যন্ত প্রফিটেবল এবং এই আমরা যে সাইজের জাহাজ কিনতে যাচ্ছি এই জাহাজের ওয়ার্ল্ড মার্কেটে যথেষ্ট ডিমান্ড রয়েছে। তো সেই হিসাবে 2টা জাহাজ থেকে হয়তো আমরা প্রতি বছর নেট প্রফিট হয়তো 50 থেকে 75 কোটি টাকা রাইজিং টু 100 কোটি টাকা পর্যন্ত থাকতে পারে। বাংলাদেশে মালিকানাধীন জাহাজগুলোতে শতভাগ দেশীয় নাবিক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এই অবস্থায় অন্তত 300 নাবিকের কর্মসংস্থান হবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন নতুন 6টি জাহাজে। আমরা যেসব মেরিনিং ট্রেনিং দিয়ে যেসব অফিসারদেরকে বাইর করছি বা যেসব ট্রেনিং দিয়ে বাইর করছি তাদের একটা ট্রেনিংয়ের ক্ষেত্র কমপক্ষে 25 জন করে লোক নিয়োগ হবে। যদি 4টে 100 জন হয় সেটার জন্য আরও 66% এডিশনাল লোক লাগবে, তার মানে 166 জন লোকের এমপ্লয়মেন্ট হবে। বছরে বাংলাদেশ 10 থেকে 12 লাখ মেট্রিক টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এজন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় অন্তত 15 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল, যার পুরোটা অভ্যন্তরীণ জলপথে পরিবহন করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এক্ষেত্রে নতুন অয়েল ট্যাঙ্কারগুলো বহরে যুক্ত হলে আমদানিকারক দেশ থেকে সরাসরি পরিবহনের সুযোগ সৃষ্টি হলে লাখ লাখ মার্কিন ডলারের সাশ্রয় হবে। দেশীয় পতাকাবাহী জাহাজ যদি দেশে আমাদের বাংলাদেশের যদি কার্গো নিয়ে আসে তাহলে আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা পজিটিভ হবে, আর অনেকেই আরও উৎসাহিত হবে। আমরা চাচ্ছি যে দেশীয় পতাকাবাহী জাহাজ যত বাড়বে ততই আমাদের দেশের ডলারগুলো সেফ হবে। বর্তমানে বছরে বিএসসির লাভ হচ্ছে 250 কোটি টাকা। নতুন জাহাজগুলো যুক্ত হলে লাভের পরিমাণ হবে অন্তত 800 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ফেনীর 43টি ইউনিয়ন পরিষদের 42টিতেই নেই চেয়ারম্যান সহ জনপ্রতিনিধি। জন্ম নিবন্ধন সহ নানা সনদপত্র পেতে চরম ভোগান্তিতে সেবার প্রত্যাশীরা। স্থানীয় সরকার বিভাগ বলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল করতে উদ্যোগ নেওয়া হয়েছে। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার বন্যার রিপোর্ট। বিগত সময় ফেনী জেলার 6টি উপজেলার 43টি ইউনিয়নের শুধুমাত্র একটিতে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়। বাকি 42টিতে চেয়ারম্যান ছিলেন আওয়ামী সমর্থিত। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে একমাত্র সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান জহিরুল আলম জহির ছাড়া বাকি 40টি ইউনিয়নের চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। দাগনভূঞা উপজেলার সদর ও রামনগর ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেখানে প্রশাসক নিয়োগ দেয়া হয়। এদিকে মরার উপর খাড়ার গায়ের মতো গত আগস্টে ফেনীতে ভয়াবহ বন্যায় তলিয়ে যায় সবকটি ইউনিয়ন পরিষদ কার্যালয়।
আর পানিতে নষ্ট হয়ে যায় এসব পরিষদগুলোর কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি মেশিন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্র। ফলে মুখ থুবড়ে পড়েছে এসব ইউনিয়ন পরিষদের সেবার কার্যক্রম। জন্ম, মৃত্যু, পারিবারিক, নাগরিক ও ওয়ারিশ সনদ সহ বিভিন্ন সেবা পেতে নাগরিকেরা পড়েছেন চরম ভোগান্তিতে। কার্ড সব জমা দিয়েছি ভোটারের জন্য, ভোটার আইডি কার্ডের জন্য। এখন বলতেছে যে আজকে আবার জন্য আসি আর বলতেছে 2টার সময় আবার। জনপ্রতিনিধি না থাকার কারণে কর্মচারী এবং কর্মকর্তারা ওনারা ওনাদের খুশি মতো আসতেছে এবং যাইতেছে। নাম ভুল ছিল, সংশোধন করার জন্য একটা আবেদন দিছি আজকে 29 তারিখ। এই পর্যন্ত আমি 2বার আসছি, এখনো পাই নাই। নির্বাচিত জনপ্রতিনিধি থাকলে কাজগুলো করতে আমাদের আরো অনেক সহজ হবে। জনসেবা দিতে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের ইউনিয়ন পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় সরকার বিভাগ। সার্বিক অবস্থায় আমরা এটিকে তদারকির মাধ্যমে যে অতি প্রয়োজনীয় সেবা সেটি আমরা চালু রেখেছি। কোনো সমস্যা আপাতত হচ্ছে না, তবে এটি সময়ের সঙ্গে সঙ্গে আরো স্বাভাবিক হয়ে আসবে। ফেনীর স্থানীয় সরকার বিভাগের তথ্য মতে জেলার 43টি ইউনিয়ন পরিষদের 40 জন চেয়ারম্যান ছাড়াও 387 জন সদস্য ও 129 জন নারী সদস্যের 70% পরিষদে অনুপস্থিত। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। পর্যটন শহর কক্সবাজারে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে হারাচ্ছে সৌন্দর্য। যত্রতত্র আবর্জনা স্তূপ, সমুদ্র সৈকতের ঝাউবনে জমে থাকা বর্জ্য শুধু পরিবেশ দূষিতই করছে না, পর্যটকদের জন্য অসহনীয় হয়ে উঠছে। ব্যবসায়ীদের অভিযোগ, বর্জ্য অপসারণে অবহেলা এবং নির্ধারিত স্থান না থাকায় পর্যটন শিল্পের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের স্বচ্ছ নীল জলরাশি, একের পর এক ঢেউয়ের গর্জন, যা আছড়ে পড়ছে সাগর তীরে। কিন্তু এই সাগর তীরে বালুচরে ফেলা হয়েছে ময়লা, পড়ে রয়েছে পানির বোতল, চায়ের কাপ, চিপসের প্যাকেট ও পলিথিন। এই সমুদ্রকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, এবং সেখানে যদি আমরা আবর্জনা, ময়লা স্তূপ ফেলে রাখি, আসলে এটা আমাদের পরিবেশের জন্য খুব মারাত্মক হুমকির স্বরূপ। আমরা সকালে একদম ভোরে বিচে আসি, বিচে এসে দেখি প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা পড়ে আছে। বালুচরের মতো একই চিত্র সুগন্ধা পয়েন্টে, যেখানে বালিয়াড়ির সাগরলতায় ফেলা হচ্ছে প্লাস্টিক সহ নানা ময়লা আবর্জনা, রাখা হচ্ছে টিউব। প্লাস্টিকের ময়লা আবর্জনা খাচ্ছে গবাদি পশু, আর বালিয়াড়িতে পুড়িয়ে ফেলা হচ্ছে প্লাস্টিকের বর্জ্য। এতে ধ্বংস হচ্ছে সাগরলতাও। সমুদ্র সৈকত এলাকায় যত্রতত্র আবর্জনার স্তূপ, সড়কের পাশে ময়লা এবং সমুদ্র সৈকতের ঝাউ বাগানে জমে থাকা বর্জ্য শুধু পরিবেশকে দূষিত করছে না, পর্যটকদের জন্যও অসহনীয় হয়ে উঠছে। এটা তো কোনো সুন্দর পরিবেশ না পর্যটকদের জন্য। হতাশ হয়ে গেছি, কোন জায়গায় আসলাম এত টাকা খরচ করে। এইখানে যে ময়লা আবর্জনা রয়েছে বা আবার খাবারের ফুড অনেক প্যাকেট এখানে ফেলে রাখে, আসলে এটা ঠিক না। সরকারের পক্ষ থেকে সারাদিন এটা পরিষ্কার করতে থাকবে না, এটা আমাদের নিজেদের উদ্যোগেই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, পর্যটন নগরী কক্সবাজারের বর্জ্য ব্যবস্থাপনা অপরিকল্পিত, রয়েছে সমন্বয়হীনতাও। এটা হচ্ছে টুরিস্টের রাজধানী কক্সবাজার, তো এটা বরাবরের মতোই কিন্তু আমরা আশা করি একটা ক্লিন এবং গ্রিন সিটি হবে। জেলা প্রশাসকের বিভিন্ন মিটিংয়ে আমি বলেছি যেন দ্রুত ডাস্টবিনের ব্যবস্থা করা হয়, রাস্তার ময়লাগুলো যেন দ্রুত অপসারণ করা হয়। পর্যটন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বলছে জেলা প্রশাসন। নিয়মিত আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। স্থায়ী কোনো সমাধানের ক্ষেত্রে আসলে আরও পরিকল্পনার বিষয় আছে। পর্যটন নগরী কক্সবাজারে রয়েছে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস, আর রেস্তোরাঁও রয়েছে 400-রও বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন ভোরের সময়। চাঁদপুরের মতলব উত্তরের বিস্তীর্ণ এলাকায় মেঘনা নদীর পানি দূষণের কবলে পড়েছে। এতে নানা প্রজাতির মাছ ও জলজ প্রাণী মরে যাচ্ছে। হুমকির মুখে পড়েছে জেলেদের জীবন জীবিকাও। শুধু তাই নয়, মরা মাছের দুর্গন্ধে চরম দুর্ভোগে বাসিন্দারা। তবে কেন এবং কী কারণে মেঘনার পানিতে এমন দূষণ তা খতিয়ে দেখতে পানির নমুনা সংগ্রহ করেছে পরিবেশ অধিদপ্তর। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমদের রিপোর্ট। না, এটি কোনো ময়লার ভাগাড় নয়। জোয়ারের পানিতে নদীতে ভেসে আসা নানা প্রজাতি ছোট মাছ পানির নিচে মরে যাবার কারণে বিবর্ণ হয়ে গেছে, আর সেই মাছ খেতে ঝাঁকে ঝাঁকে কাকের ভিড়।
এ চিত্র চাঁদপুরে মতলব উত্তরের মেঘনা নদীর বড় শাটনল, ছোট শাটনল, বাবুরবাজার ও দশানী এলাকার। নদী পাড়ে মরা মাছের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যে নদীর পানি দূষিত হওয়ায় হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। আগের মতো জেলেদের জালে ধরা পড়ছে না মাছ। তার মধ্যে শুষ্ক মৌসুম, নেই জোয়ার ভাটার প্রভাবও। স্থানীয়দের অভিযোগ, অদূরে শীতলক্ষা ও বুড়িগঙ্গা পাড়ের শিল্প কারখানার বর্জ্য মেঘনার দিকে ধেয়ে আসায় এমন বিপর্যয় ঘটেছে। মাছ নদীতে বাইসা ওঠে, এই মাছ গাড়ির মধ্যে আইসা পচা গন্ধ, আমরা বাড়িতে থাকতে পারি না, নদীতে গোসল করতে পারি না, প্রচন্ড গন্ধ। পচা পানির কারণে মাছ ধরতে পারে না নদীতে, আজ প্রায় 1 মাস ধরে বন্ধ। সব কি খাইবো না খাবো মানে সব চিন্তা ভাবনা করতেছে। এমন পরিস্থিতিতে নদীর পানি স্বাভাবিক রাখতে সরকারকে এগিয়ে আসার আহ্বান স্থানীয় জনপ্রতিনিধির। সরকারের কাছে আমার দাবি হলো যে যত দ্রুত সম্ভব এই বিষাক্ত পানি যাতে এখান থেকে না হয় সেভাবে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আর কি। তবে কেন এবং কী কারণে মেঘনার পানিতে এমন দূষণ তা খতিয়ে দেখতে পানির নমুনা সংগ্রহ করেছে পরিবেশ অধিদপ্তর। অন্যদিকে দূষণের কারণ অনুসন্ধান করছেন মৎস্য বিজ্ঞানীরা। এখানে আমরা কিছু পরীক্ষা করেছি এবং বাকি পরীক্ষাগুলো আমরা গবেষণাগারে নিয়ে পরীক্ষা করে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট তৈরি করব। মূল কয়েকটা মানে নিয়ামক আছে যেগুলো খুবই মানে খারাপ অবস্থা ছিল। তার মধ্যে একটি হচ্ছে অ্যামোনিয়া। উন্মুক্ত জলাশয়ে ডিজেল অক্সিজেন সাধারণত 5-এর উপরে 7-8 এরকম থাকার কথা, সেখানে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা 2-এর সামান্য একটু বেশি পেয়েছে। এর আগে 2023 সালেও মতলব উত্তরের মেঘনা নদীর কয়েক কিলোমিটার এলাকায় পানি দূষণ হয়। তখনও একইভাবে নানা প্রজাতির মাছ মরে বিপর্যয় ঘটে। এই এলাকার যে বিশাল মেঘনা নদী আছে সেখানে কিন্তু বলা যেতে পারে যে অনেকটা মাছ শূন্য হয়ে পড়েছে। পরিবেশবিদ এবং মৎস্যবিজ্ঞানীরা বলেছেন পানিতে যে পরিমাণ অক্সিজেন থাকার কথা সেটি আসলে অনেকটা কমে গেছে। একই সঙ্গে বিষাক্ত যে অ্যামোনিয়া আছে সেটির পরিমাণ বেড়ে গেছে। সঙ্গত কারণে এখানকার যেই ছোট ছোট মাছ আছে তার সঙ্গে যে জলজ প্রাণীগুলো আছে সেগুলো কিন্তু মরে যাচ্ছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। এদিকে দখল দূষণে অস্তিত্ব সংকটে নোয়াখালীর শতাধিক খাল ও শাখা খাল। দুপাশে খালের জমি দখল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা। আবর্জনার কারণে ভরাট হয়ে গেছে বেশিরভাগ অংশ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে সংকট সমাধানের আশ্বাস স্থানীয় প্রশাসনের। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও সাদ্দাম হোসেন রকির ছবি নিয়ে রিপোর্ট। দুই পাশে খালের জমি দখল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা। কোথাও কোথাও সরু হয়ে পরিণত হয়েছে নালায়। আবর্জনা ফেলে ভরাট করা হয়েছে বেশিরভাগ অংশ। নোয়াখালীর শতাধিক খালে নিয়মিত ফেলা হচ্ছে আবর্জনা। এলাকাবাসী বলছে একসময় এসব জলাশয়ে নৌযান চলাচল করলেও এখন নেই পানির প্রবাহ। প্রভাবশালীদের দখল ও দূষণে বেশিরভাগের অস্তিত্ব বর্তমানে সংকটে রয়েছে। এ কারণে জনপদের পানি নিষ্কাশন না হওয়ায় বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। পাশাপাশি দূষিত হচ্ছে আশপাশের পরিবেশও। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। বারবার এরা খাল খনন করতে আসি, একটু কাজ করিয়ে এরা ফালাই যায়। মানুষ খুব কষ্টের মধ্যে আছে, কেননা গন্ধ। এবার বন্যার টাইমে আবার যে অবস্থা হয়েছে মানে পানি যাওয়ার কোনো সিস্টেমে নাই। অবৈধ দখলদারের উচ্ছেদের মধ্য দিয়ে যদি এই খালগুলো পরিষ্কার করা হয় তাহলে আমরা আগামী বর্ষা মৌসুমে আমরা এই বেগমগঞ্জবাসী ব্যাপক বন্যা থেকে আমরা বাঁচতে পারবো। সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে সংকট সমাধানের আশ্বাস স্থানীয় প্রশাসনের। নোয়াখালী খালে ডাউন স্ট্রিমের দিকে রিক্সওয়ালা মোড়ের সেখানে একটা মাটির আড়িবাঁধ রয়েছে। যদি আমাদের বামনি ক্লোজার সব বামনি রেগুলেটর স্বয়ংক্রিয় করে দেওয়া হলে সেক্ষেত্রে নোয়াখালী খালের যে পানির যে চলাচলের যে বাধাটা আছে সেটা দূর হয়ে যাবে। পৌরসভার অংশে কিছু অংশ পরিষ্কার করার উদ্যোগ আমরা ইতিমধ্যে নিয়েছি। ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসক স্যার সহ বেশ কয়েকটি মিটিং হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ওখানে এক্সএন মহোদয় ছিল, ওনারাও কিন্তু এই খালগুলোর একটা হচ্ছে নকশা প্রণয়ন, পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদের চিহ্নিতকরণ, এই বিষয়গুলো কার্যক্রমগুলো চলমান রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নোয়াখালীতে ছোট বড় মিলে 133টি খাল ও শাখা খাল রয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। দিনাজপুরে চলতি আমন মৌসুমে সুগন্ধি ধানের বাম্পার উৎপাদন হয়েছে। সপ্তাহের ব্যবধানে চিকন ধানে মন প্রতি দর কমেছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। এতে হতাশ চাষিরা। এদিকে মোটা ধানে ভালো দাম পাচ্ছেন কৃষক। এবার দিনাজপুরে আমন আবাদ হয়েছে 2,70,856 হেক্টর জমিতে, আর চিকন সুগন্ধি ধানের আবাদ হয়েছে 92,000 হেক্টর জমিতে।
ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন আমিনুল ইসলাম আলিফ। কাজল, আপনাকে ধন্যবাদ। আজ পর্দা উঠছে মাসব্যাপী অমর একুশে বইমেলার। এবার মেলায় উস্কানিমূলক লেখা প্রকাশ ঠেকাতে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। এছাড়া নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভির আওতায় থাকবে পুরো এলাকা। কেউ কাঠকাটায় ব্যস্ত, কেউ আবার দিচ্ছেন তুলির আঁচড়, কেউ তাকে তাকে সাজাচ্ছেন বই। ধীরে ধীরে সেজে উঠছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। হাতুড়ি পেরেক আর রং তুলি নিয়ে স্টল সাজানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। তাদের কাজের গতি বলে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের অমর একুশে বই মেলা। বছরে একবার আসে তো মোটামুটি আনন্দ সহিত আমরা কাজ করি। অনেক ভালো লাগতেছে, কাজ করতেছি। তো চলে যাব, কাজ শেষ হয়ে যাবে 1 তারিখে, মেলা যখন উদ্বোধন হয়ে যাবে। বিগত কয়েক বছরের তুলনায় বাণিজ্যিক হবে এবারের মেলা, এমনটাই প্রত্যাশা প্রকাশকদের। এবার মেলা অন্যান্য বারের তুলনায় একটু বাণিজ্যিক হবে বলে আমরা আশা করি। পাঠকদের জন্য প্যাভিলিয়ন স্বরূপ আমাদের বিভিন্ন চমক থাকবে। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আসলে কিছু বোঝা যাচ্ছে না যে কি হতে পারে, কি মানুষ একটু আতঙ্কের মধ্যে আছে। শুক্রবার সকালে মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে আসেন ডিএমপি কমিশনার। জানান 24 ঘন্টা বিশেষ নজরদারির আওতায় থাকবে পুরো এলাকা। 15 বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, মাদক যাতে প্রবেশ না করে তাদের জন্য আমাদের ব্যাপক তল্লাশি থাকবে এবং কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আছে এটার জন্য ওনারা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। এবারের বইমেলা হবে পলিথিন মুক্ত। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে জুলাই চত্বর, যেখানে ফুটিয়ে তোলা হবে গণ অভ্যুত্থানের চিত্র। রাত পোহালেই ভাষার মাস ফেব্রুয়ারি, তার সঙ্গেই সঙ্গতি রেখে দ্বার খুলবে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলার। লেখক, পাঠক ও প্রকাশকদের পদচারণায় মুখরিত হবে সাহিত্যাঙ্গন, উন্মোচিত হবে সৃজনশীলতার নতুন দ্বার। সেই প্রস্তুতি চলছে দিনভর নানা ব্যস্ততায়। দীর্ঘ 16 বছরের স্বৈরশাসনের অবসানের পর নতুন বাংলাদেশে বইমেলার এই আয়োজন ফিরে পাবে নতুন প্রাণচাঞ্চল্য, সেই প্রত্যাশাই সকলের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শীতে জবুথবু উত্তরের জনপদ। রাত থেকে সকাল পর্যন্ত হাড় কাঁপানো শীতে চরম দুর্ভোগে ছিন্নমূল মানুষ। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও নোয়াখালীর কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শীতের শেষ সময়ে এসে কাঁপছে উত্তরাঞ্চল। কুয়াশায় মোড়ানো রাত আর হাড় কাঁপানো ঠান্ডায় কাহিল উত্তরের জনপদ। ভোরেও কুয়াশার দাপটে প্রকৃতি জবুথবু, এক হাত দূরের বস্তুকেও দেখা পাওয়া দুর্লভ। প্রচন্ড শীত, খুব কষ্টকর জীবনযাপন করার। আমরা কাজে বাড়তে পারতেছি না। গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়তেছে কুয়াশা। হঠাৎ করে এমনভাবে কুয়াশা পড়ে গেছে যে কিছু দেখা যাচ্ছে না। তাপমাত্রার পারদ অঞ্চল ভেদে উঠানামা করলেও মৃদু শৈত্যপ্রবাহে শীতের দুর্ভোগ সীমাহীন। সবচেয়ে বেশি বিপাকে হিমালয় কন্যা পঞ্চগড়বাসী। প্রতিদিনই 10 ডিগ্রি নিচে তাপমাত্রা বিরাজ করছে। শুক্রবার তাপমাত্রা ছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস। যে ঠান্ডা, যে কুয়াশা, যে শীত, নদীর জেলা কাম করে মোটামুটি 1 ঘন্টাও কাম করি। আবার এমনভাবে কুয়াশা পড়ছে যেন কোনো কিছু দেখা যাচ্ছে না। 50 ফিট থেকে 100 ফিট পর্যন্ত আমাদের যেতে হলে লাইট জ্বালিয়ে যেতে হচ্ছে। এদিকে রাজধানীতে শুক্রবার সকালে দেখা মেলেনি সূর্যের। হিম পরিবেশে প্রকৃতির চঞ্চলতায় ভাটা পড়লেও মানুষের কর্মব্যস্ততায় বিন্দুমাত্র ছেদ পড়েনি। আবহাওয়া অফিস বলছে আকাশ মেঘলার কারণে সূর্যের আলো দেখা যাচ্ছে না। আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও নোয়াখালীর কোথাও কোথাও হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট এবং নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের কোথাও কোথাও 2-1 জায়গায় বিশেষ করে বৃষ্টি অথবা হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি অলরেডি হয়েও গেছে। কুমিল্লাতে আমরা 1 মিলিমিটার রেকর্ড করেছি। নোয়াখালীতেও 1 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে। বাংলাদেশের একটা সাইডে মেঘ আছে, মেঘাচ্ছন্ন, আর একটা এলাকায় আছে কুয়াশা। মাঘের মধ্যভাগে শীতে জবুথবু উত্তরের জনপদ। ঘন কুয়াশা আড়াল করেছে দৃষ্টিসীমা। উত্তরের শীতের আরও খবর জানাতে নীলফামারীর সৈয়দপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার শাকির হোসেন বাদল। যেন কোনোভাবেই শীতের তীব্রতা কমছে না। গত 1 সপ্তাহ ধরে নীলফামারীতে আবার শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশা, হিমেল বাতাস শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। শীতের তীব্রতার কারণে নীলফামারীর
বিভিন্ন এলাকায় এখানে আমাদের চর সহ যে সমস্ত এলাকা আছে সে সমস্ত এলাকার নিম্ন আয়ের মানুষেরা কিন্তু চরম বিপদে পড়েছে। আপনারা দেখছেন আমি এখন যে এলাকা আছি এটি হলো নীলফামারীর সৈয়দপুরের এয়ারপোর্ট এলাকা। এই এলাকায় এখন 7টার উপরে কিন্তু দেখেন যে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। এত বেশি ঘন কুয়াশা যে দৃষ্টিসীমা মাত্র 50 থেকে 75 মিটারের মধ্যে উঠানামা করছে, যার ফলে আপনারা দেখছেন যে গাড়ি ঘোড়াগুলো যেগুলো চলাচল করছে সেগুলো অত্যন্ত ধীর গতিতে এবং হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। নীলফামারী আপনারা জানেন যে কৃষি এবং শ্রমিক প্রধান এলাকা। এখানে আমাদের সৈয়দপুর উত্তরা ইপিজেড, বিসিক শিল্পনগরী এই সমস্ত রয়েছে। উত্তরা ইপিজেড, বিসিক শিল্পনগরী এসবে প্রায় বলা যায় যে 60 থেকে 70 হাজার শ্রমিক কাজ করে। এরা কেউ কেউ এমনও আছে যে 20 থেকে 30 কিলোমিটার দূরে ভ্যানে করে বা রিক্সায় করে তারা এইসব বিসিক এবং শিল্পনগরীতে তারা যাচ্ছে তাদের কাজে যোগদান করতে। তাদের সাথে আমরা এই মুহূর্তে কথা বলেছি। যে সমস্ত নারী শ্রমিক আছে তারা বলছে যে আমাদেরকে ইপিজেডে যেতে প্রস্তুতি নিতে ঘর থেকে বেরিয়ে হতে হয় প্রায় 5:30টার দিকে। এই যে 5:30টার সময় যখন আমরা ঘর থেকে বেরোই তখন আমরা আমাদের সামনের জিনিসগুলোই দেখতে পাই না। হঠাৎ করেই কিন্তু শীতের তীব্রতা বা কুয়াশারিটা বেড়েছিল। আজ থেকে 6 দিন আগেও মানুষ শীতবস্ত্র, ভারী শীতবস্ত্র পরিধান করার থেকে বিরত হচ্ছিল বা কাপড় চোপড় তোলার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু আবার দেখা গেছে যে হঠাৎ করে গত 1 সপ্তাহ ধরে নীলফামারীতে কিন্তু শীতের ঘন তীব্রতা দেখছেন যে কুয়াশায় এই পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন। মানুষ, নিম্ন আয়ের মানুষেরা একেবারে প্রয়োজন না থাকলে বাড়ি থেকে বের হতে পারছে না। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে শীত নিয়ে সর্বশেষ। নীলফামারী থেকে সরাসরি জানাচ্ছিলেন শাকির হোসেন বাদল। একদিকে ঘন কুয়াশায় মধ্যরাতে পাটুরিয়া ও দৌলদিয়া আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে 6টি ফেরি। এ বিষয়ে জানাতে পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই যে 7 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, বাদল যেভাবে বলেছে ঠিক একই রকম কিন্তু এই পাটুরিয়া দৌলতদিয়াও চারপাশে কিছুই দেখা যাচ্ছে না। 7 ঘন্টা অতিবাহিত হয়েছে এই নৌরোডগুলোতে, ফেরি চলাচল বন্ধ রয়েছে। তারপরে কিন্তু এখানে বিভিন্ন যানবাহন এবং যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু থমকে রয়েছে। বলতে পারি তারা কিন্তু এই শীতে বেশ কষ্ট করছে এবং সেই ক্ষেত্রে রাত 12টা থেকে এখন পর্যন্ত কিন্তু সম্পূর্ণ এই নৌরুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এখনো মাঝ নদীতে আটকে রয়েছে ছোট বড় 6টি ফেরি। এখানেও কিন্তু কমপক্ষে 105টির মতো যানবাহন রয়েছে সেই মাঝ নদীতে। আমরা ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ঘাট কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে শুক্রবার সন্ধ্যা রাত থেকেই আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত 11টার পর থেকেই কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করতে থাকে এই নৌরুটগুলোতে। এ সময় ফেরি চলাচলের চ্যানেলের ও বিকন বাতির কিছুই দেখা যাচ্ছিল না। এই যে মার্কিং পয়েন্ট থাকে এই চ্যানেলগুলোর ভিতরে, তাও অস্পষ্ট হয়ে যায়। তখন কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য রাত 12টার দিকে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় চলাচলরত প্রায় 6টি ফেরি মাঝ নদীতে আটকে পড়ে। সেখানে কিন্তু প্রায় আগেই বলেছি 105টির মতো যানবাহন রয়েছে। এই দিকে কিন্তু যারা ঘাট এলাকাতে এসেছে তাদের সাথে আমি কথা বলেছি। ঘাট এলাকাতে যারা এখন অপেক্ষা করছে তারা বলছে কেউ কিন্তু 8 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কেউ 6 ঘন্টা, 5 ঘন্টা বিভিন্ন সময় কিন্তু তারা নিয়ে এখানে অপেক্ষা করছে। তারা তিক্ত হয়ে যাচ্ছে এই ফেরি চলাচল না করার কারণে। তারা কিন্তু ছোট্ট
ছোট্ট এই নৌপথটি কিন্তু তারা পাড়ি দিতে পারছে না। কেউ অনেক জরুরি কাজে কিন্তু তারা রাতে বের হয়েছে। তারা বলছিলেন যে এখানে যে শীত রয়েছে, কুয়াশা রয়েছে এবং কি সেই ক্ষেত্রে সবচাইতে বেশি যে বিপাকে রয়েছে তারা হচ্ছে ছিন্নমূল মানুষ থেকে শুরু করে যারা হচ্ছে এখানের শিশু এবং নারী রয়েছে, তাদের কষ্টটা সবচাইতে কষ্টদায়ক। কারণ তারা যে নিষ্কাশনের জন্য ছাড়া তারা কিন্তু বের হতে পারছে না, আর কুয়াশায় এখন কিছুই দেখা যাচ্ছে না। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে কুয়াশা এবং শীতের সর্বশেষ তথ্য। পাটুরিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। খাগড়াছড়ির পাহাড়ি রাস্তায় চলাচলের জন্য বিশেষভাবে পরিচিত চাঁদের গাড়ি। কয়েক যুগ ধরে পার্বত্য এলাকায় এই গাড়ি চললেও বেশিরভাগেরই নেই ফিটনেস। গত এক মাসে চাঁদের গাড়ি দুর্ঘটনায় 5 জন নিহত ও আহত হয়েছেন অর্ধশতাধিক। তবে এ নিয়ে কোনো কার্যক্রম নেই বিআরটি-এর। জিতেন বড়ুয়ার তথ্য ও ছবিতে রিপোর্ট। রাঙামাটির সাজেক সহ খাগড়াছড়ির পাহাড়ি রাস্তায় চলাচলের জন্য বিশেষভাবে পরিচিত চাঁদের গাড়ি। ছাদ খোলা হওয়ায় পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের কাছেও বাহনটি বেশ জনপ্রিয়। তবে উপরে ফিটফাট এসব গাড়ির দিকে একটু নজর দিলেই বেরিয়ে আসে থলের বিড়াল। বাহারি রং করা গাড়িগুলোর ইঞ্জিন ও অন্যান্য অংশের অবস্থা খুবই নাজুক। অধিকাংশ গাড়ির নেই ফিটনেস। গাড়ির চাকাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশে নেই নাটবল্টু। কোথাও কোথাও রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ফিটনেসবিহীন এসব গাড়ির আবার নেই দক্ষ চালক। বেপরোয়া গাড়ি চালানোই প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত এক মাসে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত ও আহত হয়েছেন অর্ধশতাধিক। তবে চাঁদের গাড়ির মালিকদের দাবি তাদের গাড়ির ফিটনেস রয়েছে। ম্যাক্সিমাম গাড়ির ফিটনেস হচ্ছে যে খুব একটা ভালো না। গাড়ি যেমন তেমন, কিন্তু যে ড্রাইভার আছে ড্রাইভাররা দক্ষ না। আমাদের লাইসেন্স আছে, ফিটনেস আছে। দক্ষ বলবো না, মানে তারা জানে কিন্তু আপনার লাইসেন্স দিই। আমরা লাইসেন্সের জন্য আপনার চালকরা অ্যাপ্লাই করেছে। এখানে যে রাস্তাগুলো আছে গাড়ি চালানোর মতো রাস্তা একটাও নেই। মোটরযান কর্মকর্তাদের নাকের ডগা দিয়ে এসব যান চলাচল করলেও নেই কোনো ব্যবস্থা। বিআরটি কর্মকর্তা বলছেন দেশীয়ভাবে তৈরি হওয়ার কারণে বিআরটি-এর কোনো অনুমোদন নেই। দেশীয়ভাবে তৈরি হওয়ার কারণে আর এগুলো হচ্ছে বিআরটি সদর থেকে কোনো অ্যাপ্রুভাল নেই। ওই কারণে এই চাঁদের গাড়িগুলোর আমরা রেজিস্ট্রেশন আর ফিটনেস দেওয়ার কোনো সুযোগ নেই। খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিভিন্ন সমিতিভুক্ত 3000 চাঁদের গাড়ি রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। বিশ্বব্যাপী মার্কিন সহায়তা কর্মসূচি স্থগিতের ব্যাপক প্রভাব পড়েছে পূর্ব ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে। চাপের মুখে পড়েছে তাদের অর্থনীতি। গণমাধ্যমের খবর, এরই মধ্যে চাকরি হারিয়েছেন অনেকে। প্রাণঘাতী রোগে আক্রান্তদের চিকিৎসার বিষয়ে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। চলতি সপ্তাহে বিশ্বব্যাপী মার্কিন সহায়তা কর্মসূচি স্থগিতের অংশ হিসেবে দরিদ্র দেশগুলোতে জীবন রক্ষাকারী ওষুধের সরবরাহ বন্ধ করে যুক্তরাষ্ট্র। ইউএসএইডের কর্মকর্তা কর্মচারীদের প্রতি নির্দেশনা দেয়া হয় তাৎক্ষণিকভাবে কার্যক্রম স্থগিতের। পাশাপাশি যুক্তরাষ্ট্র যেসব দেশে সহায়তা করত সেগুলো পর্যবেক্ষণেরও সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রশাসনের এমন পদক্ষেপে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে মানবিক সংস্থায় কর্মরত বহু মানুষ তাদের চাকরি হারাচ্ছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এর প্রভাব পড়ছে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতির ওপরও। এটি আমাদের দেশের জন্য একটি ক্রান্তিকাল। এই তহবিল দিয়ে মলদোভার অনেক এলাকার উন্নতি হয়েছে। দেশটির উত্তর থেকে দক্ষিণে ভ্রমণ করলে দেখা যাবে ইউরোপীয় বা যুক্তরাষ্ট্রের সহায়তায় অন্তত একটি সংস্কারের রাস্তা রয়েছে। ইউএসএইডের সঙ্গে কাজ করতাম আমরা, যা হঠাৎ করে স্থগিত করা হয়েছে। অবিলম্বে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের সাফাই গান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, মার্কিন প্রশাসন কোনো দাতব্য সংস্থা নয়। এদিকে সহায়তাকারী সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করে বলছে, দরিদ্র দেশগুলোতে তহবিল স্থগিত করায় অপুষ্টিতে ভুগছে এমন শিশুরা চিকিৎসা থেকে বঞ্চিত হবে। প্রাণঘাতী রোগে আক্রান্ত ব্যক্তিরা পাবেন না প্রয়োজনীয়
প্রয়োজনীয় সেবা। আমার মনে হয় বিষয়টি পরিষ্কার করা উচিত। মানুষ অসুস্থ হবে কিন্তু চিকিৎসা পাবে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনেক মানুষ আছেন যারা HIV পজিটিভ, তাদের উচিত সরকারি সেবা পাওয়া, কিন্তু সরকারি সুবিধাগুলো আরো চাপের মধ্যে রয়েছে। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে বিশ্বব্যাপী সহায়তা কার্যক্রমে আরো মারাত্মক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ওষুধের সরবরাহ বন্ধ হলে উন্নয়নশীল দেশগুলোতে স্বাস্থ্য ও মানবিক সহায়তা খাতে গভীর সংকট দেখা দিতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকির কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশবাসীকে কঠিন সময়ের জন্য তৈরি হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট জানিয়েছেন ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অপেক্ষা করবে তারা। The President-elect of the United States, the Honorable Donald John Trump. ক্ষমতায় এসেই একের পর এক নির্বাহী আদেশ আর নিষেধাজ্ঞার ঝড় তুলেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের আগেই তিনি এমন আভাস দিয়েছিলেন যে তার এবারের শাসনামল মার্কিন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে চলেছে। নিজের এই পূর্বাভাসকে সত্য প্রমাণ করতে কাজও করে চলেছেন তিনি। এবার শনিবারের মধ্যে কানাডা এবং মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। অবৈধ অভিবাসী এবং মাদকদ্রব্য চোরাচালান বন্ধেই এমন কঠোর পদক্ষেপ বলে জানান ট্রাম্প। তবে শুল্ক আরোপ করায় যথাযথ প্রতিক্রিয়ার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও পরিস্থিতি বিবেচনায় দেশবাসীকে আসন্ন কঠিন সময়ের জন্য তৈরি থাকার আহ্বান জানান তিনি। এ সময় তিনি জানান তার প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় যথাযথ পদক্ষেপ কি হতে পারে তা নির্ধারণে কাজ চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভব হলেই কালই কানাডার উপর শুল্ক আরোপ করতে চান। আমরা জানি না এরপর দেশে ঠিক কি অবস্থা হতে চলেছে, তবে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের উপর শুল্ক আরোপ করলে এর যথাযথ প্রতিক্রিয়া তিনি পাবেন। এদিকে কানাডা পাল্টা জবাবে প্রস্তুতি নিলেও সে পথে হাঁটছে না মেক্সিকো। দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম জানান যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পরিবর্তন করবে কিনা সে পর্যন্ত অপেক্ষা করবে তারা। তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে মেক্সিকোর। শুল্ক আরোপের এই খেলায় দুই দেশের অর্থনীতি বিপর্যস্ত হতে যাচ্ছে বলে দাবি মেক্সিকোর প্রেসিডেন্টের। এ অবস্থায় যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পরিবর্তন করলে তা দুই দেশের জন্যই ইতিবাচক হবে বলে মন্তব্য করেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারী তুষারপাতে বিপর্যস্ত চীনের বিভিন্ন অঞ্চল। মধ্য ও উত্তর পশ্চিমাঞ্চলে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়ক। এরই মধ্যে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেছে শহরগুলোর কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়া বিভাগ জানায় শনিবার পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকবে। প্রচণ্ড তুষারপাতের কবলে পড়েছে চীনের বিভিন্ন অঞ্চল। দেশটির শিনচিয়াং, কানসু ও হেনান অঞ্চলের বেশ কয়েকটি শহর তুষারে ঢেকে গেছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের জনজীবন। কয়েক ইঞ্চি পুরো তুষারের স্তর জমেছে রাস্তাঘাটে। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক। বিঘ্নিত হচ্ছে যান চলাচল। পিচ্ছিল সড়কে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ভারী ট্রাক চলাচলের ওপরও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। কোনো কোনো অঞ্চলে দেয়া হয়েছে সতর্কবার্তাও। এমন পরিস্থিতিতে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে শহরগুলোর কর্তৃপক্ষ। বাড়ানো হয়েছে পর্যবেক্ষণ। এরই মধ্যে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানায় বিভিন্ন অঞ্চলে শনিবার পর্যন্ত ভারী তুষারপাত অব্যাহত থাকবে। এমনকি কানসু শহরে আরও ঠান্ডা আবহাওয়া ও প্রচণ্ড হাওয়া দেখা দিতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। কাকুলি আখতার, সময় সংবাদ। জার্মানিতে আশঙ্কাজনকভাবে বাড়ছে বেকারত্বের হার। দেশটির বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পাশাপাশি পণ্য রফতানিও কমেছে। এতে সামগ্রিক অর্থনীতি সূচকও নিম্নমুখী। জার্মানি থেকে অর্থনীতির হালচাল নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। নতুন বছরেও সুখবর নেই জার্মানির শলস প্রশাসনের কাছে। দেশটির কেন্দ্রীয় কর্মসংস্থান সংস্থা বুন্ডেসআগেন্টুর ফ্যুর আরবাইটের তথ্য বলছে নতুন বছরের শুরুতেই জার্মানিতে বেড়েছে বেকারত্বের হার। সংস্থাটির পরিসংখ্যান বলছে বেকারদের সংখ্যা এখন 30 লাখের কাছাকাছি, যা গেল কয়েক বছরের তুলনায় কয়েক গুণ বেশি। সংস্থার এক কর্মকর্তা জানান 2024 সালের জানুয়ারিতে বেকারত্বের সংখ্যা যেখানে ছিল 1,87,000, সেখানে এক বছরের ব্যবধানে তা পৌঁছেছে 3 লাখে। বেকারত্বের হারের এই ঊর্ধ্বগতি জার্মানির অর্থনীতির জন্য অশুভ সংকেত হয়ে দেখা দিয়েছে।
কেন্দ্রীয় কর্মসংস্থান সংস্থার তথ্য মতে বছর শেষে চুক্তিভিত্তিক কাজের মেয়াদ শেষ হয়ে যাওয়া এই বেকারত্বের অন্যতম কারণ। জার্মানির কর্মসংস্থান সমিতির সভাপতি রাইনার ডুলগার বলেন, চাকরির বাজারের এই পরিস্থিতি জার্মানির জন্য লাল সংকেত। সংকট সমাধানে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন ও বেতন বৈষম্য কমাতে হবে। এছাড়া জ্বালানি খাতে মূল্য না কমানো গেলে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান বন্ধ হতে পারে, যা দেশটির অর্থনীতিতেও মারাত্মক প্রভাব ফেলবে। এদিকে জার্মান অর্থনীতির সবচেয়ে বড় নির্ভরতার প্রতীক যন্ত্রাংশ ও গাড়ি নির্মাণ শিল্প। তবে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে সেসব পণ্যের রপ্তানি কমে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির কারণে জার্মানির অনেক প্রতিষ্ঠানই তাদের কর্মীদের ছাঁটাই করছে বলেও জানায় কর্মসংস্থান বিশ্লেষকরা। সমৃদ্ধ অর্থনীতির জন্য জার্মানির সুনাম বিশ্বজোড়া, কিন্তু সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার বদলের সঙ্গে সঙ্গে দেশটিতে জার্মানির পণ্য, বিশেষ করে গাড়ি রপ্তানিতে শুল্ক আরোপের যে সিদ্ধান্ত, সেটি কার্যকর হলে অবশ্যই চাপে পড়বে জার্মানির অর্থনীতি, বলছেন অর্থনীতিবিদরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এবার মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মরদেহ বিনা খরচে দেশে আনবে ইউএস বাংলা এয়ারলাইন্স। স্বস্তি প্রবাসীদের। এই সুবিধা চালু করতে পেরে আনন্দিত এয়ারলাইন্স কর্তৃপক্ষ। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। বা অবৈধ কর্মীর মৃত্যু হলে মরদেহ দেশে পাঠাতে পড়তে হয় বিপাকে, নির্ভর করতে হয় এয়ারলাইন্সগুলোর উপর। সময়সূচির কালক্ষেপণের সঙ্গে গুনতে হয় বাড়তি খরচ, দিতে হয় মর্গে রাখার অতিরিক্ত ভাড়া। এক্ষেত্রে বাংলাদেশের বেসরকারি এই এয়ারলাইন্সটি বিনামূল্যে মালদ্বীপ প্রবাসীদের মরদেহ বহন করবে শুনে স্বস্তি জানান প্রবাসী বাংলাদেশিরা। অনেকদিন পর আমাদের আবদার ইউএস বাংলা পূরণ করছে, এই জন্য আমরা ইউএস বাংলাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখন বাংলাদেশে উদ্যোগ নেওয়া হয়েছে, প্রাইভেট এয়ারলাইন্স ইউএস বাংলা দিয়েছে এবং অনেক ভালো হয়েছে। মালদ্বীপে প্রায় লাখের অধিক বাংলাদেশি কাজ করেন, সঙ্গে বছর জুড়ে রয়েছে ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াত। এক্ষেত্রে ইউএস বাংলার পাশাপাশি বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হলে আরও উপকৃত হবেন বলেও জানান প্রবাসীরা। বাংলাদেশ সরকার আছেন, উনি যদি মালদ্বীপ সরকারের সাথে আলাপ আলোচনা করে বাংলাদেশ বিমান চালু করে মালদ্বীপে উঠে, তাহলে আমরা মালদ্বীপ প্রবাসী বা অনেক উপকৃত হব। প্রবাসীদের সহায়তায় এগিয়ে আসতে পেরে খুশি ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ইউএস বাংলা এয়ারলাইন্স সকল দেশ থেকেই প্রবাসীদের মৃতদেহ বিনামূল্যে ক্যারি করে থাকে। তারই ধারাবাহিকতায় মালদ্বীপ থেকে বাংলাদেশিদের যত ধরনের মৃতদেহ যাবে ইউএস বাংলা এয়ারলাইন্স ক্যারি করবে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই সমস্যার সমাধান ও বাস্তবায়নে দেশীয় এই এয়ারলাইন্সটির গ্রাহক সেবায় আরও জনপ্রিয়তা বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। খন্দকার ওমর ফারুক, সময় সংবাদ, মালদ্বীপ। মালয়েশিয়ায় চীনা নববর্ষ উপলক্ষে লম্বা ছুটিতে দেশটিতে বসবাসরত প্রবাসীরা বছরের অন্যতম ভালো সময় উদযাপন করছেন চীনারা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আবুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়াতেও নানা আয়োজনে চীনাদের সবচেয়ে বড় উৎসব চীনা নববর্ষ উদযাপন করা হয়েছে। মালয়েশিয়ায় মালয়দের পর চীনারা দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ জাতি। দেশটিতে কর্মজীবী প্রবাসীদের সবচেয়ে বড় ছুটিও মেলে এই চীনা নববর্ষের সময়। সরকারিভাবে 2 দিন ছুটি হলেও চীনারা তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখেন কমপক্ষে 1 সপ্তাহ। চীনাদের পাশাপাশি সবাই এই উৎসবে আনন্দময় সময় কাটান। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরাও বাদ যান না চীনা নববর্ষের আনন্দ থেকে। দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা এই ছুটি উপলক্ষে বিভিন্ন বিনোদন ও পর্যটন কেন্দ্রে বেড়াতে যান। এই দীর্ঘ ছুটির মধ্যে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কেএলসিসি, এখানে একটা সুন্দর জায়গা, ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানেই আসে, বন্ধু বান্ধব এবং হ্যাং আউট করে থাকে। চাইনিজ নিউ ইয়ার মালয়েশিয়াতে সবচেয়ে বড় উৎসবের একটি। এই উৎসব আসলে শুধু এই মালয়েশিয়ার মানুষ না, আমরা যারা প্রবাসী আছি আমরাও একটা বড় ছুটি পাই, আমরা আনন্দ করতে পারি। আমরা এই 3 বন্ধু মিলে সিঙ্গাপুর থেকে আমরা এখানে ঘুরতে এসেছি, কারণ আমরা সবাই কর্মব্যস্ত জীবন, ছুটিও খুব একটা হয় না আমাদের। তো এই একটা বড় ছুটি পাইছে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে। তারা এই অনুষ্ঠানে তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন মনে করে। তো
তো আমরাও 2-3 দিন ছুটি পাই, সরকারি ছুটি পাই। সেই ছুটিতে আমরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসছি বেড়াইতে। চীনা বসন্ত উৎসব, যা চান্দ্র নববর্ষ নামেও পরিচিত। চীনা জ্যোতিষশাস্ত্র মতে চান্দ্র নববর্ষ কোনো না কোনো প্রাণীর সঙ্গে সম্পর্কিত। প্রতি বছর উৎসবের কেন্দ্রবিন্দু হিসেবে রাশিচক্রের 12টি প্রাণীর মধ্যে একটিকে বেছে নেওয়া হয়। এবারের আয়োজনে নতুন বছরকে সাব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বাক স্বাধীনতায় অবদান রাখার জন্য ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য মাস্ককে মনোনীত করেন। ব্র্যাঙ্কো গ্রিমস নামের এই স্লোভেনীয় রাজনীতিবিদ মাস্ককে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য বিবেচনায় নিতে নোবেল কমিটির কাছে আবেদন করেছেন। বিভিন্ন গণমাধ্যম বলছে এরই মধ্যে নোবেল কমিটি সেই আবেদন গ্রহণ করেছে। বাক স্বাধীনতার পক্ষে দাঁড়ানোর জন্য মাস্ক নোবেল পুরস্কারের যোগ্য বলে গেল বছরের ডিসেম্বরে মন্তব্য করেছিলেন গ্রিমস। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে নরওয়ের পার্লামেন্ট সদস্য মারিয়াস নিলসেন নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলন মাস্ককে মনোনীত করে আবেদন করেছিলেন। ফেডারেশন কারো কাছে জিম্মিত হয়ে থাকতে চায় না, তবে নারী ফুটবলারদের নিয়ে এখনই কঠোর হতে চায় না বাফুফে। ফুটবলার ও কোচের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা তা খুঁজে বের করতে চান তদন্ত কমিটির প্রধান ইমরুল হাসান। এদিকে সমস্যার সমাধানে নারী উইংয়ের কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখবে বাফুফে। কোচ ও ফুটবলারদের দ্বন্দ্ব সমাধানে দুপক্ষের সঙ্গে বসে সমাধানের পথ বের করার প্রত্যাশা ফুটবল ফেডারেশনের। দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মানে মেয়েদের জন্য হচ্ছে নেওয়াটা অসম্ভব। নারী ফুটবলারদের সঙ্গে কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব ছাড়িয়ে গেছে সব মাত্রা। কদিন ধরেই এই কোচের বিরুদ্ধে বিদ্রোহ করে যাচ্ছেন সাবজয়ী ফুটবলাররা। ইংলিশ কোচকে অপসারণ না করা হলে গণ অবসরের হুঁশিয়ারিও দিয়েছেন মাসুরা সাবিনারা। এরপর অবশ্য ঘুম ভাঙে ফেডারেশনের। জরুরি সভা ডেকে গঠন করা হয় 7 সদস্যের বিশেষ তদন্ত কমিটি। কি কারণে খেলোয়াড় এবং কোচের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে প্রথমে তা খুঁজে বের করতে চান তদন্ত কমিটির প্রধান ইমরুল হাসান। আমাদের মূল কাজটুকু থাকবে যে এই যে দূরত্ব তৈরি হয়েছে সেটা পিছনের কারণগুলো খুঁজে বের করা এবং এই সমস্ত ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সে সমস্ত সুপারিশগুলো আমরা করব। গেল সাব চ্যাম্পিয়নশিপে নারী ফুটবলারদের সঙ্গে কোচের দ্বন্দ্ব আসে প্রকাশ্যে। তারপর থেকেই কোচকে নিয়ে নানা অভিযোগ করে আসছে ফুটবলাররা। যদিও সাফের শিরোপা পুনরুদ্ধারের পর ইংলিশ কোচের সঙ্গে চুক্তি নবায়ন করে ফেডারেশন। এরপর থেকে আরও জ্বালাময়ী হয়ে ওঠে ফুটবলাররা। ক্যাম্প বয়কট সহ গণ অবসরের হুঁশিয়ারি দেন 18 জন ফুটবলার। তখন প্রশ্ন ওঠে, সমস্যা শুরু হতেই কেন কোনো পদক্ষেপ নেয়নি নারী উইং? তাই এতে নারী উইংসের কোনো গাফলতি ছিল কিনা তাও খতিয়ে দেখবে 7 সদস্যের কমিটি। মহিলা একটা নারী উইং আছে ফুটবলে, এই নারী উইং এর ব্যর্থতা আছে কিনা সেটাও কিন্তু আমরা খতিয়ে দেখব এই কমিটি। এদিকে নারী ফুটবলারদের অভিযোগও খতিয়ে দেখবে তদন্ত কমিটি। বেশ কিছু ফুটবলারদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও সামনে এসেছে। তবে এ নিয়ে এখনই কঠোর হতে চায় না বাফুফে। কোচ ও ফুটবলারদের সঙ্গে বসে সমাধানের পথ বের করতে চায় ফেডারেশন। কোনো পক্ষের কাছে ফুটবল ফেডারেশন জিম্মি হয়ে থাকতে চায় না বলেও জানান ইমরুল হাসান। আমরা শুরুতে কঠোর অবস্থানে যেতে চাচ্ছি না, আমরা সব পক্ষের সাথে কথা বলে আমরা চাইবো। আপনারা জানেন যে মেয়েদের অবশ্যই বাংলাদেশ ফুটবলে একটা ভালো অবদান আছে, কিন্তু ভালো অবদান থাকা সত্ত্বেও এটা কারো কাছে বাংলাদেশ ফুটবল কিন্তু জিম্মি হয়ে থাকবে সেটাও কিন্তু একরকম ঠিক না। তো আমরা আশা করছি যে একটা সুন্দর সমাধান আমরা বুঝতে পারবো। আমরা সবার সাথে কথা বলবো, কোচ প্লাস প্লেয়ার বা এর বাইরেও যারা টিম ম্যানেজমেন্টে ছিল নেপাল সফরে এবং আশেপাশে যারা ছিল তাদের সবার সাথে আমরা মোটামুটি কথা বলবো। নারী ফুটবলারদের সমস্যা সমাধানে নির্দেশনা সহ খোঁজ খবর রাখছেন বাফুফে সভাপতি তাবিদ আউয়ালও। আগামী 7 দিনের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়া নিয়ে আশাবাদী কমিটির প্রধান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বাফুফে তদন্ত কমিটি গঠন করলেও নিজেদের অবস্থানে অনড়। বিদ্রোহ করা 18 নারী ফুটবলার কোনো অবস্থাতেই পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার হুঁশিয়ারি তাদের। এদিকে ফুটবলারদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে বাফুফের নারী উইং। বাফুফের বিভিন্ন সূত্রের খবর, সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ সামনে রেখে ক্যাম্পের বাকি ফুটবলারদের নিয়েই অনুশীলন চালিয়ে যাবেন কোচ পিটার বাটলার। দীর্ঘদিন ধরে বেতন পান না দেশের নারী ফুটবলাররা। সাফ জয়ের পর যেখানে অন্য দলগুলো নিয়মিত খেলছিল ফিফা উইন্ডোর ম্যাচ, সেই সময়টা ছুটিতে কাটিয়েছিলেন সাবিনা কৃষ্ণারা। পাননি বাফুফে কর্তৃক ঘোষিত সাফ জয়ের বোনাসের টাকাও। তবে তা নিয়ে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ ছিল না সিনিয়র নারী ফুটবলারদের।
যখনই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলন ক্যাম্পের ডাক দেন পুনরায় নিয়োগ পাওয়া ব্রিটিশ কোচ পিটার বাটলার, তখনই বিদ্রোহ করে বসেন 18 ফুটবলার। গণমাধ্যমে হাই প্রোফাইল কোচের বিরুদ্ধে আনা হয় ভয়াবহ সব অভিযোগ। কোচের সঙ্গে ফুটবলারদের পুরনো দ্বন্দ্ব থাকলেও একটি প্রশ্ন থেকেই যায়, বাফুফে ক্যাম্পে ওঠার 15 দিন পরেই কেন এমন সিদ্ধান্ত নিল সাফ জয়ীরা? তাহলে কি ফুটবলারদের ইন্ধন দিচ্ছেন তৃতীয় কোনো পক্ষ? তবে যাই হচ্ছে তা যে দেশের ফুটবলের জন্য মঙ্গলজনক নয় তা বলার অপেক্ষা রাখে না। প্রথম থেকেই এমন ঘটনার আঁচ করতে পেরে দফায় দফায় ফুটবলারদের সঙ্গে বসেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। তবে সমস্যা সমাধানে ব্যর্থ হন তিনি। আমি মেয়েদের সাথে সেভারেল টাইম কথা বলছি, একজন করে কথা বলছি, তার কেউ বাকি নেই, সবার সাথে কথা বলা হচ্ছে। আমি ওদেরকে বারবার একই কথা বলছি যে এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটা তোমাদের জন্য একটা বড় ধরনের প্রতিকারণ হয়। এই সমস্যার সমাধানে তদন্ত কমিটি গঠন করা হলেও বিভিন্ন সূত্রের খবর পিটার বাটলারে আস্থা রাখতে যাচ্ছে বাফুফে। তবে নিজেদের অবস্থানে এখনো অনড় নারী ফুটবলাররা। তাদের এক দফা দাবি, প্রয়োজন হলে ক্যাম্প ছাড়বেন, তারপরও বাটলারের অধীনে করবেন না অনুশীলন। আমরা পিটার বাটলারের অধীনে ট্রেনিং করবো, আর বাকি যেই করাক না কেন আমরা ট্রেনিং করবো। যদি তা না হয় আমরা থাকবো না, সে থাকবে। আমরা আমাদের দাবিতে এক অনর, এক দাবি, তার অধীনে আমরা ট্রেনিং করবো না। এদিকে পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে আপত্তি নেই জাতীয় দলের ক্যাম্পে থাকা বাকি ফুটবলারদের। তদন্ত কমিটির সমস্যা সমাধানের আগ পর্যন্ত তাদের নিয়ে অনুশীলন চালিয়ে যাবেন পিটার বাটলার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রোববারই কাজ শুরু করবেন বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত 3 সদস্যের সত্যতা অনুসন্ধান কমিটি। 7 কর্মদিবস নয়, গুরুত্বের বিচারে যত দ্রুত সম্ভব রিপোর্ট জমা দেবেন তারা, যেখানে জিজ্ঞাসাবাদ করা হবে ক্রিকেটার, বিসিবি কর্তা আর ফ্র্যাঞ্চাইজির মালিকদেরও। সময় সংবাদে নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত 3 সদস্য। বিষয়টি বোর্ডের জন্য কিছুটা বিব্রতকর হলেও বাস্তবতা মেনে নিয়ে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার বিসিবির। বিপিএলের চলতি আসর যেন বিসিবির গলার কাটা। মাঠ ও মাঠের বাইরে নানা নেতিবাচক ইস্যুতে আগের আসরগুলোকে ছাড়িয়ে গেছে ফারুক আহমেদের বোর্ডের বিপিএল। অবস্থাটা এমন, বিসিবির বিষয়ে বিগত বছরগুলোতে কখনোই নাক না গলানো দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদও গঠন করতে বাধ্য হয়েছে 3 সদস্যের সত্যতা অনুসন্ধান কমিটি, যাদের রিপোর্ট দিতে বলা হয়েছে আগামী 7 কর্মদিবসের মধ্যে। তবে গুরুত্বের বিচারে এতটা সময় নিতে চান না দায়িত্বপ্রাপ্তরা। দেশের সম্মানের স্বার্থে সঠিক কারণ প্রকাশ তারা করতে চায় দ্রুততম সময়ের মধ্যে, যেখানে জিজ্ঞাসাবাদ করা হবে সব পক্ষকেই। আমরা শুধু পেমেন্টের বিষয়টা, আমি যেটা পেয়েছি সেটা হলো পেমেন্টের বিষয়টা ভালোভাবেই দেখে করতে হবে। সমস্যাগুলো তৈরি হয়েছে সেটা সমাধান করে এবং সমাধান কিভাবে হবে সেই আলোকেই আমরা রিপোর্টটা দিব। কাজটাও শুরু করবো যত দ্রুত সম্ভব। রোববার ফরমালি বসবো, বসে ভাই আমাদের হচ্ছে যে কিভাবে কাজ করবো সেটা ঠিক করবো, তারপরে ভাই আমরা জানাতে পারবো। তদন্তের সাথে আমরা যাদের প্রয়োজন মনে করি তাদের সাথে কথা বলবো। পেমেন্ট ইস্যুর পাশাপাশি বিতর্ক ছড়াচ্ছে স্পট আর ম্যাচ ফিক্সিং ইস্যুও, যেখানে নাম এসেছে জাতীয় দলের সাবেক আর বর্তমান একাধিক ক্রিকেটারের। তবে আপাতত ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুতেই গুরুত্ব দিতে চায় সত্যতা অনুসন্ধান কমিটি। বাস্তবতা মেনে বিসিবিও সব ধরনের সহযোগিতা করতে চায় তাদের। ডেফিনেটলি এটা সবার জন্য বিব্রতকর, অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ এটা বিব্রতকর। ওনারা দেখতে যাবে, ওরা ফাইন্ড আউট করতে যাবে। একদিক দিয়ে তো ভালো হয়েছে যে উই উইল ইফ দে ক্যান ফাইন্ড আউট যে দ্য প্রবলেম। সো নেক্সট পজিটিভ সাইড হচ্ছে নেক্সট বিপিএলে আমরা এটাকে অ্যাড্রেস করতে পারবো, যে যাতে ভবিষ্যতে এরকম না হয়। চলতি বিপিএল এর 9-6 দিবালোকের মতোই সত্য। তাই তো শুধু রিপোর্ট প্রকাশে সীমাবদ্ধ নয়, দেশের ক্রিকেটের স্বার্থেই জড়িতদের দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি, হোক না সেটা যত বড় নাম। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে আজ চিটাগং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটা একেবারেই নির্ভার এই ম্যাচের আগে, তাই প্রতিপক্ষ নয়, নিজেদের পারফরমেন্স নিয়েই ভাবছেন স্পিনার তাইজুল ইসলাম। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে খেলতে হলে এই ম্যাচটা জিততেই হবে কিংসকে। যদিও ম্যাচের আগে অনুশীলন না করে বিশ্রামে কাটিয়েছেন চট্টলার ক্রিকেটাররা। মিরপুরে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30টায়। 11 ম্যাচে 9 জয় আর 2 হারে পয়েন্ট 18। শেষ ম্যাচের ফল প্রথম রাউন্ডের লড়াইয়ে রাখতে পারবে না কোনো প্রভাব, অর্থাৎ প্রথম কোয়ালিফায়ারটা নিশ্চিত বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়নদের। চাইলে বেঞ্চের শক্তিটা পরখ করে দেখতে পারবেন তামিম ইকবাল।
তবে অনুশীলনের পরিস্থিতি দেখে বোঝার উপায় ছিল না এতটা স্বস্তিতে আছে সাউদার্ন আর্মিরা। ম্যাচের আগে শেষ অনুশীলন সেশনে উপস্থিত ছিলেন দলের সব সদস্য। নেটে ব্যাটিং বোলিং যেমন করেছেন নিয়ম মেনে, তেমনি হয়েছে আলাদা ফিল্ডিং ড্রিল। হেড কোচকে সঙ্গে নিয়ে আলাদা নেটে অনেকটা সময় ছিলেন তাওহিদ হৃদয়। নিজের ফর্ম ফেরাতে ভালোই চেষ্টা চালাচ্ছেন এই ডানহাতি। প্লে অফের আগে রানে ফেরার যে কোনো বিকল্প নেই হৃদয়ের সামনে। অনুশীলনে মনোযোগী ছিলেন বোলাররাও। চিটাগংয়ের ব্যাটারদের পরীক্ষা নিতে তৈরি হচ্ছেন সবাই। পেসার স্পিনার দুই ডিপার্টমেন্টেই কিংসকে বিপাকে ফেলতে চান তারা। যদিও প্রেস কনফারেন্সে আসা তাইজুল নিশ্চিত নন নিজের খেলা নিয়ে। ব্যক্তিগত লক্ষ্য বাইরে রেখে দলীয় রেজাল্টটাকেই বড় করে দেখছেন এই বাঁহাতি। তাই তো নিজের চেয়েও এগিয়ে রাখলেন দুই জুনিয়র সতীর্থকে। না, এ বিষয়ে আসলে এখনো কোনো ডিসিশন হয় নাই, বাট ওভারঅল সবাই প্রস্তুত আছে। এখন কে কখন খেলবে আসলে এটা টিম ম্যানেজমেন্ট বুঝবে, বা আমরা যখন টিম ঘোষণা করবো হয়তো বা তখন আমরা জানতে পারবো। যেহেতু ফরম্যাটে আমাদের ন্যাশনাল টিমে যে দুইজন আছে ওরা রিপ্রেজেন্ট করতেছে, তানভীর আর রিশাদ। তো আসলে না, ওরা তো অলরেডি ন্যাশনাল টিমে খেলতেছে, তো আসলে ওদেরকেও আপনি যে খেলাবেন না এটা আসলে হয় না। আর তার মধ্যে তারা যথেষ্ট ভালো পারফরমেন্স করতেছে। তারা যদি একবারে পারফরমেন্স না করতো তাহলে হয়তো বা আমার সুযোগটা আসতো। বরিশালের অনুশীলনে অবাক করার মতো বিষয় ছিল একটাই। পুরো দল অনুশীলনে মশগুল থাকলেও সেখানে ছিলেন না বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুর 5 ম্যাচ খেললেও শেষ 6 ম্যাচে যে তিনি ব্রাত্য ফরচুন একাদশে। শেষ ম্যাচটাতেও সুযোগ আসবে না ধরেই হয়তো ছিলেন বিশ্রামে। যদিও তাইজুলের চিন্তাটা একটু ভিন্ন। আমাদের আসলে টিমটা দেখতে হবে। আপনি অন্য টিমগুলো দেখেন, আমাদের টিমটাও দেখেন যে আমাদের টিমের বেঞ্চে কারা কারা বসে আছে, তাদেরকে দিয়ে হয়তো বা আরেকটা অন্য টিমের চেয়ে ভালো টিম করা যায়। প্রথম কোয়ালিফায়ারে বরিশালের সম্ভাব্য প্রতিপক্ষ রংপুর অথবা চিটাগং। অতীত ইতিহাস মনে রাখলে চিটাগংকেই সেখানে চাইবে সাউদার্ন আর্মিরা। তবে রংপুর হলেও ভীত নয় চ্যাম্পিয়নরা। যে কোনো বাধা পেরিয়ে শিরোপার পথে এগিয়ে যেতে চায় ফরচুন বরিশাল। যার সাথেই খেলি না কেন ভালো খেলাটা ইম্পর্টেন্ট, এবং আমাদের আসলে চোখ একদিকেই, যে ট্রফির দিকে আর কি। হ্যাঁ, তো আমরা সেটা করার জন্য আমাদের জন্য যেটা বেটার হবে আমরা সেটাই করব, এবং আমরা কাপ নেওয়ার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। এদিকে প্লে অফ নিশ্চিত হয়ে গেছে চিটাগং কিংসের। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে মাঠের বাইরে টালমাটাল অবস্থায় থাকলেও 22 গজে দুর্দান্ত ফর্মে শরীফুল খালেদরা। বরিশালকে হারিয়ে এবার কোয়ালিফায়ার খেলতে মরিয়া তারা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।